নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে SLST এডুকেশনের 14 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। আজকের প্রথম যে প্রশ্ন আছে 1 নম্বরে, যে শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া, এই ধারণাটি কোন দার্শনিক মতবাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত? তো শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া, এটা হচ্ছে আধুনিক মতবাদের সঙ্গে জড়িত, ঘনিষ্ঠভাবে জড়িত। 2 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের মূল ভিত্তি কী ছিল? এখানে অপশান এ দেওয়া, মানে যে অপশান দেওয়া আছে, পুঁথিগত বিদ্যা, প্রকৃতি নির্ভর শিক্ষা, শাস্তি নির্ভর শিক্ষা, যান্ত্রিক শিক্ষা। তো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের মূল ভিত্তি ছিল প্রকৃতি নির্ভর শিক্ষা। 3 নম্বর প্রশ্ন, গণতন্ত্রে শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য কী? তো এখানে দেওয়া আছে যে শুধুমাত্র উচ্চশিক্ষা প্রদান, সকল নাগরিকের মধ্যে সমান সুযোগ ও অধিকার প্রতিষ্ঠা, শুধুমাত্র বিজ্ঞান ও শিক্ষা প্রদান, আর সরকারি নীতির প্রচার। তো গণতান্ত্রিক শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য হলো সকল নাগরিকের মধ্যে সমান সুযোগ ও অধিকার প্রতিষ্ঠা। 4 নম্বর প্রশ্ন, শিক্ষার একটি সামাজিক উদ্দেশ্য: আত্মোপলব্ধি, অভিযোজন ক্ষমতা বৃদ্ধি, সামাজিক পরিবর্তন আনা, নাকি ব্যক্তিগত বুদ্ধি? তো শিক্ষার একটি সামাজিক উদ্দেশ্য হলো সামাজিক পরিবর্তন আনা। 5 নম্বর প্রশ্ন, সামাজিক স্তরবিন্যাস বা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের প্রধান ভিত্তি কী? ব্যক্তিগত যোগ্যতা, জন্ম, বংশ, অর্থনৈতিক অবস্থা, কোনটা হবে? তো সামাজিক স্তরবিন্যাসের প্রধান ভিত্তি হলো ব্যক্তিগত যোগ্যতা, আর আরেকটা হলো অর্থনৈতিক অবস্থা। পরের প্রশ্ন, যে শিক্ষা ও সামাজিকীকরণ বা এডুকেশন অ্যান্ড সোশ্যালাইজেশন এর সম্পর্ক সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে কোনটি? তো শিক্ষা ও সামাজিকীকরণের সম্পর্ক সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে হচ্ছে এই অপশানটা, যে শিক্ষা সামাজিকীকরণের একটি প্রক্রিয়া এবং সামাজিকীকরণ শিক্ষাকে প্রভাবিত করে। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে কোনো বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে? তো এখানে 4টে অপশান দেওয়া আছে: ধারা 14, ধারা 16, ধারা 15, ধারা 17। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ধারা 15। ধারা 15। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় শিক্ষায় ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম বলতে কী বোঝায়? তো এখানে দেওয়া আছে যে ধর্মীয় শিক্ষা নিষিদ্ধ করা, তারপরে রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থায় কোনো নির্দিষ্ট ধর্মের প্রাধান্য না দেওয়া, আর শুধুমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান দ্বারা শিক্ষা দেওয়া, সকল ধর্মকে একই রকম সম্মান না দেওয়া। তো ধর্মনিরপেক্ষতা বলতে বোঝায় রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থায় কোনো নির্দিষ্ট ধর্মের প্রাধান্য না দেওয়া, মানে সকলকে সমান চোখে যেটা দেখা আর কি, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষ শিক্ষা। 9 নম্বর প্রশ্ন, কারিকুলাম এর আধুনিক ধারণা কিসের উপর জোর দেয়? শুধুমাত্র পাঠ্যপুস্তক, শিক্ষকের ব্যক্তিগত মতামত, পরীক্ষার ফলাফল, বিদ্যালয়ের শিক্ষণ অভিজ্ঞতা? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বিদ্যালয়ের সমগ্র অভিজ্ঞতা। বিদ্যালয়ের সমগ্র অভিজ্ঞতা। 10 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশন 1964 থেকে 66 এর মতে জাতীয় উন্নয়নের জন্য শিক্ষার প্রধান হাতিয়ার হলো
এখানে দেওয়া আছে গবেষণা, প্রযুক্তি, উৎপাদনশীলতা বৃদ্ধি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে যে গবেষণা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি, এই দুটো। ঠিক আছে, এই দুটোই হচ্ছে ঠিক। 11 নম্বর প্রশ্ন, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব বা টু ফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্সের প্রবক্তা কে? থার্স্টন, গার্ডনার, স্পিয়ারম্যান নাকি গিলফোর্ড? তো স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব বা টু ফ্যাক্টর তত্ত্বের প্রবক্তা হলেন স্পিয়ারম্যান। 12 নম্বর প্রশ্ন, পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের কোন পর্যায়ে শিশুরা বস্তুর স্থায়িত্ব সম্পর্কে লাভ করে? সংবেদন সঞ্চালনমূলক স্তর, প্রাক ধারণামূলক স্তর, মূর্ত সক্রিয়তা স্তর, আর হচ্ছে নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর বা সংবেদন সঞ্চালনমূলক স্তর। এখানে ইংরেজি স্পেলিংটা হয়তো ভুল দেওয়া আছে, এটা আর বলছি না। মানে 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ। 13 নম্বর প্রশ্ন, থর্নডাইকের শিখনের ফললাভের সূত্রে, মানে থর্নডাইকের শিখনের ফললাভের সূত্রের এখানটা একটু স্পেলিং আছে, ভুল আছে। ল বা ল অফ এফেক্ট কি নির্দেশ করে? উদ্দীপক ও প্রতিক্রিয়ার সম্পর্ক, অনুশীলন দ্বারা শিখন, সন্তোষজনক ফল শিখনে সহায়তা করে, প্রস্তুতির গুরুত্ব। তো থর্নডাইকের শিখনের ফললাভের সূত্রে হচ্ছে সন্তোষজনক ফল শিখনে সহায়তা করে। 14 নম্বর প্রশ্ন, একটি শিশুর মধ্যে সহমর্মিতা বা এমপ্যাথি বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? তো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সহমর্মিতা। একটি শিশুর মধ্যে সহমর্মিতা বিকাশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিকাশ হলো তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পারিবারিক পরিবেশ। 15 নম্বর প্রশ্ন, স্মৃতি প্রক্রিয়ার ধাপগুলি কি কি? তো এখানে যে অপশানগুলো দেওয়া আছে শিক্ষণ, এখানে অপশানগুলো ভুল দেওয়া আছে। এটা হবে শিক্ষণ, সংরক্ষণ, আর এটা হচ্ছে পুনরুদ্রেক হবে। হ্যাঁ, এটা পুনরুদ্রেক, দ্বারা ফলায়কার ক, পুনরুদ্রেক। তো এটাই সঠিক উত্তর হবে শিক্ষণ, সংরক্ষণ এবং পুনরুদ্রেক। ঠিক আছে, এই স্পেলিং, এখানে স্পেলিংটা ভুল দেওয়া আছে, আগেই বলেছি। শিক্ষণ, সংরক্ষণ এবং পুনরুদ্রেক, এই তিনটে হচ্ছে সঠিক উত্তর, মানে অপশান এ হচ্ছে সঠিক। 16 নম্বর প্রশ্ন, প্রেরণা বা মোটিভেশন হলো এমন একটি প্রক্রিয়া যা হচ্ছে ব্যক্তিকে লক্ষ্য অর্জনে উৎসাহিত করে। 17 নম্বর প্রশ্ন, যে ব্যক্তিত্ব পরিমাপের জন্য একটি অভিক্ষেপণমূলক অভিক্ষা বা প্রজেক্টিভ টেকনিক হলো বুদ্ধিমত্তা পরীক্ষা, রোরসা কালিছাপ, এটা কালিছপ পরীক্ষা, আর হচ্ছে সেলফ রিপোর্ট, আর একটা দেওয়া আছে সেলফ রিপোর্ট ইনভেন্টরি। সেলফ রিপোর্ট এটা হবে ইনভেন্টরি হবে, এখানটা স্পেলিংটা ভুল হয়েছে, এটা হবে ইনভেন্টরি। আর অ্যাচিভমেন্ট টেস্ট, ঠিক আছে, এটা হচ্ছে ইনভেন্টরি, এটা হচ্ছে। তো ব্যক্তিত্ব পরিমাপের জন্য একটি অভিক্ষেপণমূলক অভিক্ষা হলো রোরসা কালিছাপ পরীক্ষা, রোরসা কালিছপ বা রোরসা ইংব্লট। স্পেলিং প্রচুর ভুল দেওয়া আছে এখানে, আমি তার জন্য ক্ষমা চাইছি। রোরসা ইংব্লট টেস্ট। 18 নম্বর প্রশ্ন, বৃদ্ধির
বা গ্রোথ, GROWTH। এখানে আমি ইংরেজি যে স্পেলিংগুলো আছে স্পেলিংগুলো অনেক ভুল আছে, আমি এগুলো আগেভাগে ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠিক আছে। যেগুলো স্পেলিং ভুল আছে আমি একটু বলে দিচ্ছি। দেখো এখানে 18 নম্বর যে প্রশ্নটা আছে যে বৃদ্ধির সঙ্গে বিকাশের হবে, এখানটা বিকাশের হবে, বৃদ্ধির সঙ্গে বিকাশের প্রধান পার্থক্য কি। এখানে কি অপশানগুলো কি বলেছে যে বৃদ্ধি পরিমাণগত, বিকাশ গুণগত। তো দেখো এখানে দেওয়া আছে যে বৃদ্ধির সঙ্গে বৃদ্ধির সঙ্গে বিকাশের প্রধান পার্থক্য কি। এখানে বলা আছে বৃদ্ধি পরিমাণগত ও বিকাশ গুণগত, বৃদ্ধি গুণগত, বিকাশ পরিমাণগত, বৃদ্ধি শারীরিক পরিবর্তন, বিকাশ মানসিক পরিবর্তন, আর এখানে হচ্ছে কোনোটিই নয়। তো দেখো বৃদ্ধি পরিমাণগত, বিকাশ গুণগত এটা সবথেকে বেশি হচ্ছে, আর বৃদ্ধি গুণগত পরিমাণগত এটা ভুল। বৃদ্ধি শারীরিক পরিবর্তন, বিকাশ মানসিক পরিবর্তন, হ্যাঁ এটাও খানিকটা ঠিক হচ্ছে, কিন্তু শুধুমাত্র মানসিক নয়, মানসিক সাথে সাথে মানে অনেকগুলো বিষয়ই পড়ছে। তো সব থেকে বেশি যেটা সেটা হচ্ছে এইটা যে বৃদ্ধি পরিমাণগত, বিকাশ গুণগত। 19 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার জন্য শিক্ষকের কোন কৌশলটি ব্যবহার করা উচিত। তো এখানে দেওয়া আছে যে উচ্চস্বরে কথা বলে, শিক্ষকের ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ণনা করে, আকর্ষণীয় শিক্ষণ উপকরণ ব্যবহার, আর দেওয়া আছে অতিরিক্ত হোমওয়ার্ক দেওয়া। তো শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার জন্য শিক্ষকের যে কৌশলটি ব্যবহার করা দরকার সেটা হচ্ছে আকর্ষণীয় শিক্ষা উপকরণ ব্যবহার। 20 নম্বর প্রশ্ন, যে শিক্ষণের কোন তত্ত্বটি অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বা ইনসাইটফুল লার্নিংয়ের উপর জোর দেয়। তো অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বা ইনসাইটফুল লার্নিংয়ের উপর জোর দেয় গেস্টাল্ট তত্ত্ব। 21 নম্বর প্রশ্ন, প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার দ্বন্দ্ব নিরসনে কোন কমিশন গঠিত হয়েছিল। প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব নিরসনের জন্য গঠিত হয়েছিল মেকলে মিনিট গঠিত হয়েছিল। 22 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম 22 নম্বর প্রশ্ন হচ্ছে যে ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল পলিসি অন এডুকেশন কত খ্রিস্টাব্দে পরিণত হয়। এখানে অপশন দেওয়া আছে 1964, 1966, 1968 আর 1986। তো ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয় 1944 খ্রিস্টাব্দে। 1944 বলছে, এটা হচ্ছে 1968 খ্রিস্টাব্দে। 1968 খ্রিস্টাব্দে। 23 নম্বর প্রশ্ন, সার্জেন্ট প্ল্যান কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তো সার্জেন্ট প্ল্যান 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 24 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী প্রবর্তিত বুনিয়াদী শিক্ষার মূল লক্ষ্য কী ছিল। তো মহাত্মা গান্ধী প্রবর্তিত বুনিয়াদী শিক্ষার মূল লক্ষ্য ছিল বৃত্তিমূলক শিক্ষা এবং আত্মনির্ভরশীলতা। 25 নম্বর প্রশ্ন, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন বা ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন 1902 খ্রিস্টাব্দে কার নেতৃত্বে গঠিত হয়। লর্ড কার্জন, এখানে অপশন দেওয়া আছে লর্ড কার্জন, উইলিয়াম হান্টার, থমাস র্যালি, মাইকেল স্যাডলার। তো ভারতীয় শিক্ষা কমিশন 1902 খ্রিস্টাব্দে থমাস র্যালির নেতৃত্বে গঠিত হয়। 26 নম্বর প্রশ্ন, ভারতে আধুনিক বিশ্ববিদ্যালয় শিক্ষার সূচনা ঘটে কোন আইনের মাধ্যমে।
না, ভারতের আধুনিক বিশ্ববিদ্যালয় শিক্ষার সূচনা ঘটে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 এর মাধ্যমে। 27 নম্বর প্রশ্ন, বিদ্যালয় ব্যবস্থাপনা বা স্কুল ম্যানেজমেন্টের প্রধান কাজ হলো এখানে কেবল শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া, বিদ্যালয়ের সম্পদ ও কার্যক্রমের সুষ্ঠু পরিকল্পনা ও বাস্তবায়ন, কেবল শিক্ষকের বেতন নির্ধারণ আর রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন। তো বিদ্যালয় ব্যবস্থাপনা বা স্কুল ম্যানেজমেন্টের প্রধান কাজ হলো বিদ্যালয়ের সম্পদ ও কার্যক্রমের সুষ্ঠু পরিকল্পনা ও বাস্তবায়ন। 28 নম্বর প্রশ্ন, দেখো 28 নম্বর যে প্রশ্নটা আছে যে ডেলর্স কমিশনের 4টি স্তম্ভের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়। এখানে কি অপশনগুলো দেওয়া আছে দেখি। এখানে দেওয়া আছে জানার জন্য শিক্ষা, কাজ করার জন্য শিক্ষা, জীবন ধারণের জন্য শিক্ষা আর অর্থনীতি বোঝার জন্য শিক্ষা। তো এইখানের মধ্যে তোমার যেটা অন্তর্ভুক্ত নয় সেটা হচ্ছে অর্থনীতি বোঝার জন্য শিক্ষা। এটা ডেলর্স কমিশনের শিক্ষার অন্তর্ভুক্ত নয়। 29 নম্বর প্রশ্ন, শিক্ষা ব্যবস্থায় বিকেন্দ্রীকরণ বা ডিসেন্ট্রালাইজেশন বলতে কি বোঝায়। তো এখানে বলেছে যে শিক্ষার সমস্ত ক্ষমতা কেন্দ্রের হাতে থাকা, শিক্ষার ক্ষমতা স্থানীয় স্তরে ভাগ করে দেওয়া, শুধুমাত্র বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উপর জোর দেওয়া, আর দেওয়া আছে শিক্ষকের ক্ষমতা হ্রাস করা। তো শিক্ষা ব্যবস্থায় বিকেন্দ্রীকরণ বলতে বোঝায় শিক্ষার ক্ষমতা স্থানীয় স্তরে ভাগ করে দেওয়া। 30 নম্বর প্রশ্ন, শিক্ষক প্রশিক্ষণের বা টিচার্স ট্রেনিংয়ের অন্যতম লক্ষ্য হলো শিক্ষকদের পরীক্ষার জন্য প্রস্তুত করা, শিক্ষকদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি, শিক্ষকদের প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি, শুধুমাত্র সিলেবাস শেষ করা। তো শিক্ষক প্রশিক্ষণের একটি অন্যতম লক্ষ্য হলো শিক্ষকদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করা। পরের প্রশ্ন, উডের ডিসপ্যাচে এখানে দেওয়া আছে যে ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা কে বলেছেন। মানে উডের ডিসপ্যাচকে ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা কে বলেছেন। তো উডের ডিসপ্যাচকে ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলেছেন ঐতিহাসিকরা। পরের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়। তো কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1857 খ্রিস্টাব্দে। 33 নম্বর প্রশ্ন, হান্টার কমিশন 1882 মূলত কোন বিষয়ের উপর সুপারিশ করেছিল। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা, নারী শিক্ষা নাকি কারিগরি শিক্ষা। তো হান্টার কমিশন মূলত প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার সুপারিশ করেছিল। 34 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি। কোঠারি কমিশন, মুদালিয়ার কমিশন, রাধাকৃষ্ণন হবে, এটা প্রমাণ হয়ে গেছে, রাধাকৃষ্ণন কমিশন নাকি হান্টার কমিশন। তো স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো রাধাকৃষ্ণন কমিশন। 35 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তো 1953 খ্রিস্টাব্দে ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিষ্ঠিত হয়। 36 নম্বর প্রশ্ন,
ভারতীয় শিক্ষায় ছাঁকনি নীতি বা ফিল্টারেশন থিওরির প্রবক্তা কে ছিলেন? তো ছাঁকনি নীতি বা ফিল্টারেশন থিওরির প্রবক্তা ছিলেন এটা হবে মেকলে। অপশন এ মেকলে। পরের প্রশ্ন, কোঠারি কমিশনের মূল সুপারিশ কী ছিল? তো কোঠারি কমিশনের এখানে দেওয়া আছে শুধুমাত্র ইংরেজি শিক্ষার প্রবর্তন, শিক্ষার সর্বস্তরে জাতীয় পদ্ধতির প্রবর্তন, শুধুমাত্র বিজ্ঞান শিক্ষার প্রসার আর বিদেশি শিক্ষা ব্যবস্থা গ্রহণ। তো কোঠারি কমিশনের মূল সুপারিশ ছিল শিক্ষার সর্বস্তরে জাতীয় পদ্ধতির প্রবর্তন। 38 নম্বর প্রশ্ন, বিদ্যালয় ব্যবস্থাপনায় শিক্ষকের ভূমিকা কী? এখানে দেওয়া আছে কেবল শ্রেণীকক্ষে পাঠদান, তারপরে দেওয়া আছে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা ও নিয়ন্ত্রণ, কেবল পরীক্ষার ফলাফল তৈরি করা, ছাত্রদের শৃঙ্খলা রক্ষা করা। তো বিদ্যালয় ব্যবস্থাপনায় শিক্ষকের ভূমিকা হলো পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা ও নিয়ন্ত্রণ। 39 নম্বর প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান বা এসএস-এর প্রধান লক্ষ্য কী? প্রাথমিক শিক্ষায় সকলের প্রবেশাধিকার ও মান উন্নয়ন, উচ্চশিক্ষার প্রসার, বৃত্তিমূলক শিক্ষার প্রসার, শিক্ষক প্রশিক্ষণ। তো সর্বশিক্ষা অভিযানের প্রধান লক্ষ্য হচ্ছে প্রাথমিক শিক্ষায় সকলের প্রবেশাধিকার ও মান উন্নয়ন। 40 নম্বর প্রশ্ন, দূরশিক্ষা বা ডিস্টেন্স এডুকেশনের প্রধান সুবিধা কী? এখানে দেওয়া আছে যে নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিতি বাধ্যতামূলক, সীমিত সংখ্যক শিক্ষার্থীর জন্য, সকলের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি করে, উচ্চ খরচ। তো দূরশিক্ষার প্রধান সুবিধা হচ্ছে সকলের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি করে। 41 নম্বর প্রশ্ন, বুদ্ধির প্রকৃত বুদ্ধিমত্তা এবং সৃজনশীল বুদ্ধিমত্তা এর ধারণা কোন তত্ত্বে পাওয়া যায়? এটা হচ্ছে ট্রায়ার্কিক তত্ত্বে পাওয়া যায়। 42 নম্বর প্রশ্ন, ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের কোন অংশটি বাস্তবতার নীতির দ্বারা পরিচালিত হয়? এখানে দেওয়া আছে ঈদ, তারপরে দেওয়া আছে সুপার ইগো, আর এখানে দেওয়া আছে ইগো। তো ফ্রয়েডের মতে হচ্ছে ইগো হচ্ছে বাস্তবতা নীতির দ্বারা পরিচালিত হয়। 43 নম্বর প্রশ্ন, দেখো আগে ভাগে এখানে বলছি, এখানে যে অপশানগুলো তো আছে, এই অপশানগুলো একটু গোলমাল করা আছে, এগুলো একটু দেখে নেবে। দেখো এখানে কি বলেছে যে গেস্টাল্ট শব্দটি কিসের দ্যোতক? তো গেস্টাল্ট শব্দ বলতে বোঝায় এখানে গঠন, প্যাটার্ন বা অবয়ব। পরের প্রশ্ন, 44 নম্বর প্রশ্ন, বিকাশের ধারাবাহিকতা। দেখো এখানে হচ্ছে বিকাশের ধারাবাহিকতা নীতি বলতে বোঝায় যে বিকাশ থেমে থেমে ঘটে, বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, বিকাশ শুধুমাত্র শৈশবে ঘটে, বিকাশ শুধু কৈশোরে ঘটে। তো বিকাশের ধারাবাহিকতা বলতে বোঝায় বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, অর্থাৎ বিকাশ থেমে থাকে না, আজীবন চলতে থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিকাশ চলতে থাকে। শেখার জন্য প্রস্তুতি বা রেডিনেস বলতে কি বোঝায়? শিক্ষকের প্রস্তুতি, শিক্ষার্থী শারীরিক ও মানসিক প্রস্তুতি, শ্রেণীকক্ষের প্রস্তুতি, বইয়ের প্রস্তুতি। তো শেখার জন্য প্রস্তুতি বলতে বোঝায় শিক্ষার্থী শারীরিক ও মানসিক প্রস্তুতি। 46 নম্বর প্রশ্ন,
পারদর্শিতার অভিক্ষা বা অ্যাপটিটিউড টেস্ট কিসের পরিমাপ করে? অর্জিত জ্ঞান, ব্যক্তিত্ব, ভবিষ্যতের সম্ভাবনা বা যোগ্যতা, সৃজনশীলতা। তো পারদর্শিতার অভিক্ষা পরিমাপ করে ভবিষ্যতের সম্ভাবনা বা যোগ্যতা, ভবিষ্যতের সম্ভাবনা যোগ্যতা বা 47 নম্বর প্রশ্ন, শিখনের ক্ষেত্রে সংশোধনের গুরুত্ব কী? ভুলগুলি উপেক্ষা করা, ভুল থেকে শেখার সুযোগ দেওয়া, শিক্ষার্থীদের শাস্তি দেওয়া, শুধুমাত্র সঠিক উত্তর প্রদান করা। তো শিখনের ক্ষেত্রে সংশোধনের গুরুত্ব হলো ভুল থেকে শেখার সুযোগ দেওয়া। 48 নম্বর প্রশ্ন, বুদ্ধিমত্তাকে পরিবেশের সঙ্গে অভিযোজনের ক্ষমতা কে বলেছেন? বিনে, পিয়াজে, ওয়েটসলার আর স্পিয়ারম্যান। তো এটার সঠিক উত্তর হচ্ছে ওয়েটসলার। 49 নম্বর প্রশ্ন, শিক্ষকের সহানুভূতি শিক্ষার্থীদের মধ্যে কি তৈরি করে? এখানে অপশান এ দেওয়া আছে ভয়, তারপরে দেওয়া আছে আস্থা ও সহযোগিতা, দূরত্ব, প্রতিযোগিতা। তো শিক্ষকের সহানুভূতি শিক্ষার্থীদের মধ্যে আস্থা ও সহযোগিতা তৈরিতে সাহায্য করে। 50 নম্বর প্রশ্ন, স্মৃতি বা মেমোরি ধারণার তিনটি প্রধান প্রক্রিয়া কি? তো স্মৃতি বা মেমোরি প্রক্রিয়ার প্রধান ধারণা হচ্ছে, এখানে অপশান দেওয়া আছে যে এনকোডিং, স্টোরেজ, রিট্রাইভাল, এটা রিট্রাইভাল হবে। তারপরে তো আছে ইনপুট, প্রসেসিং, আউটপুট, সিইং, হিয়ারিং, টাচিং, রিডিং, রাইটিং, স্পিকিং। তো মেমোরি প্রক্রিয়ার তিনটি প্রধান প্রক্রিয়া হলো এনকোডিং, স্টোরেজ আর রিট্রাইভাল। এনকোডিং, স্টোরেজ আর রিট্রাইভাল। 51 নম্বর প্রশ্ন, উডের ডেসপ্যাচের একটি সুপারিশ ছিল শুধুমাত্র প্রাথমিক শিক্ষার প্রসার, প্রতিটি প্রদেশে একটি শিক্ষা বিভাগ প্রতিষ্ঠা, শুধুমাত্র ইংরেজি মাধ্যমে শিক্ষা, ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা। তো উডের ডেসপ্যাচের একটি সুপারিশ ছিল প্রতিটি প্রদেশে একটি শিক্ষা বিভাগ প্রতিষ্ঠা। 52 নম্বর প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম বিশ্ববিদ্যালয়গুলি কোথায় স্থাপন করে? তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, বোম্বে এবং মাদ্রাজে প্রথম বিশ্ববিদ্যালয়গুলি স্থাপন করেন। 53 নম্বর প্রশ্ন, সার্ভিস কমিটি ফর সেকেন্ডারি এডুকেশন কোন কমিশনের সুপারিশে গঠিত হয়েছিল? সার্ভিস কমিটি ফর হবে, এটা ফর লেখা আছে। সার্ভিস কমিটি ফর সেকেন্ডারি এডুকেশন কোন কমিশনের সুপারিশে গঠিত হয়েছিল? এটা মুদালিয়র কমিশন 1952 থেকে 53 এর সুপারিশে। 55 নম্বর প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পটি কোন জাতীয় শিক্ষানীতির অধীনে চালু হয়? তো অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পটি জাতীয় শিক্ষানীতি 1986 এর অধীনে চালু হয়। 55 নম্বর প্রশ্ন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কোন ধরনের প্রতিষ্ঠানের জন্য নিয়ন্ত্রক সংস্থা? প্রাথমিক বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ও কলেজ, মাধ্যমিক বিদ্যালয় আর কারিগরি বিদ্যালয়। তো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রতিষ্ঠানের সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা। 56 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি এনপিই 2020 এর প্রধান দিক হলো, এটা সিলেবাস বহির্ভূত, 2020 তো সিলেবাসের মধ্যে নেই, ঠিক আছে, তাই এটা বাদ দিলাম।
পরের প্রশ্ন দেখো, এখানে বলেছে যে বিদ্যালয় ব্যবস্থাপনায় বাজেট এর গুরুত্ব কী? বিদ্যালয় ব্যবস্থাপনায় বাজেটের গুরুত্ব কী? না শুধু অর্থ সংগ্রহ, আর্থিক সম্পদের পরিকল্পনা ও নিয়ন্ত্রণ, শিক্ষক নিয়োগ, শিক্ষার্থীর মূল্যায়ন। তো বিদ্যালয় ব্যবস্থাপনায় বাজেটের গুরুত্ব হলো আর্থিক সম্পদের পরিকল্পনা ও নিয়ন্ত্রণ। পরের প্রশ্ন, ডিএলএড এর কোর্সটি মূলত কোন স্তরের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য? তো ডিএলএড এর স্তরটি প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণের জন্য। 59 নম্বর প্রশ্ন, শিক্ষায় দূরদর্শিতা বা ভিশন বলতে বোঝায়। এখানে বলেছে যে অতীতে কি ঘটেছিল, ভবিষ্যতে কি অর্জন করতে চায়, বর্তমানের সমস্যা, শুধুমাত্র আর্থিক লক্ষ্য। তো শিক্ষায় দূরদর্শিতা বলতে বোঝায় ভবিষ্যতে কি অর্জন করতে চায়। 60 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, বিদ্যালয় পরিবেশে সহযোগিতা কিসের জন্য অপরিহার্য? এক হচ্ছে যে শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতা, শিক্ষার্থীর মধ্যে অসুস্থ প্রতিযোগিতা, সুস্থ শিক্ষণ পরিবেশ তৈরি, আর দেওয়া আছে তোমার শুধুমাত্র পরীক্ষার ফলাফল ভালো করা। তো বিদ্যালয় পরিবেশে সহযোগিতা বলতে বোঝায় সুস্থ শিক্ষণ পরিবেশ তৈরি। তো আজকের মতো এখানেই শেষ করছি। এর পরের এপিসোড আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।